নমস্কার সবাইকে, আমার নাম স্বাগত মুখার্জি। আপনাদের সবাইকে স্বাগত স্টুডিওতে। আজকে 3-4টে জিনিস নিয়ে কথা বলবো। জানি আমার আজকে অলরেডি একটা ভিডিও এসে গেছে, যে ভিডিওটা আপনারা দেখতে পারেন, যেখানে আমি অক্ষয় কুমার আর দেবের কিছু ইন্টারভিউয়ের কথা নিয়ে কথা বলেছি, আর কী করে সেটা তাদেরকে ব্যাকস্ট্যাপ করবে পরে গিয়ে ইন ফিউচার, সেটা নিয়েও কথা বলেছি। এখন কটা ডিরেক্টর আর একটা ছবি নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি এখানে একটা ফার্স্টে এটা ক্লিয়ার করে দিই, এটা অনেকেই অনেক কথা ভাববেন। আমি কিন্তু কোনো ইউটিউবারকে রিপ্লাই দিতে বা কোনো ইউটিউবারের এগেনস্টে কথা বলতে এখানে বসিনি। যদি কারোর এটা মনে হয়ে থাকে, আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কাউকে রিপ্লাই দিচ্ছি না, কাউকে ছোট করার এখানে চেষ্টা করছি না। ফার্স্টে কথা বলবো এমএন রাজকে নিয়ে। আচ্ছা, আপনারা নিশ্চয়ই পলিটিক্যাল র্যালি দেখেছেন। পলিটিক্যাল র্যালিতে কি হয়, একটা পলিটিশিয়ানকে একটা স্টেজ দেওয়া হয়, মানে সে এমনি বাকিদের থেকে উঁচু জায়গায় দাঁড়াবে। এবার এই স্টেজ কেন দেওয়া হয়, যাতে আমরা সবসময় তাকে লুক আপ টু করি। এই লুক আপ টুর যে ব্যাপারটা, এটা খুব সাইকোলজিক্যাল একটা প্রসেস। আমরা যখন কিছু কেউ আমাদের মুখে বলে, তার থেকে যখন কোনো বইতে কিছু পড়ি, সেটাকে বেশি বিশ্বাস করি। যদি আমি আপনার সামনে বসে এই কথাগুলো আপনাকে বলতাম, আপনি আমাকে কন্ট্রাডিক্ট করতেন। কিন্তু যেহেতু আপনি স্ক্রিনে দেখছেন, ভাবছেন যে না, হয়তো কিছু জেনেই বলছে, হয়তো আমি ভুল বলছি, কিন্তু তবুও কিছু মানুষ আছে যারা বিশ্বাস করছে। পলিটিক্যাল র্যালিতে কী হয়, এই স্টেজ ব্যাপারটা আনা হয় যাতে একটা ডমিনেন্সের সিম্বল, ওটা যে আমরা লুক অন করছি তাকে। এখন ব্যাপার হচ্ছে, সেইখানটায় মানুষ চেঁচায় কেন? মানুষ চেঁচায় যাতে তার ভুল ত্রুটিগুলো ঢাকা পড়ে যায়, আর মানুষে হিপনোটাইজ হয়ে যায়। আর সেই হিপনোটিজমের ঘোরে সেই পলিটিশিয়ান নিজের কথাটা কিলের মতো তার মানে যারা শুনছে শ্রোতাদের মাথায় গেঁথে দিতে পারে, এনফোর্স করে দিতে পারে, বস করে দিতে পারে সেই কথাটা তাদের ওপরে। অ্যাটলিস্ট সেটার রেশ কিছুদিন চলে, আর কনস্ট্যান্ট ক্যাম্পেনিং রোজ 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 করতে করতে ভোটের দিন অবধি সেই রেসটা থাকে। তারপরে তারা গিয়ে ভোট দিয়ে আসে। যারা সব থেকে বেশি এই রেসটাকে ফেলতে পারে, তারা জিতে যায়। এখন কথা, হ্যাঁ, তার মধ্যে অনেক বুদ্ধিজীবীও রয়েছে যারা বোঝে, যারা এইরকম হিপনোটিজমের জালে পড়ে না, কিন্তু অনেকে আছে যারা বুঝে যায়। এই হিপনোটিজমের জালে পড়ে যাওয়ার একটা ম্যাক্সিমাম প্রবণতা থাকে যারা ডাই হার্ড ফ্যান্স, মানে যারা তাকে ছাড়া ভাবতেই পারে না। এর মধ্যে এমএন রাজ কোথাও গিয়ে একটা ইভেন্ট করেছেন। এমএন রাজ, তনুশ্রী, লাহমা, আরও মিউজিক ডিরেক্টর যারা ছিল তারা সবাই গেছে। আমি যাইনি, আমি ইউটিউবে ভিডিওটা দেখলাম। তো এমএন রাজ চেঁচাচ্ছেন, মানে ওনার এটা ফার্স্ট সিনেমা। উনি এর আগে ডিরেক্টর হিসেবে কোথাও গিয়ে ইন্টারভিউ দেননি, কোথাও গিয়ে প্রমোশন করেননি। উনি প্রচণ্ড এক্সাইটেড, আর হওয়া উচিত। একটা সিনেমা ফার্স্ট বানিয়েছে, এত বড় ছবি, এত বড় বাজেটের, এত হোপফুল একটা ছবি, এতদিন বাদে একটা কমার্শিয়াল ছবি, জিত আছে সেটার মধ্যে। তো সমস্ত কিছু দিয়ে তার একটা কনফিডেন্স, একটা এক্সাইটমেন্ট আছে, একটা ভয়ও আছে। এবারে এই কনফিডেন্স এক্সাইটমেন্টটা তার গলাটাকে তো উঠিয়ে দিয়েইছে, এই ভয়টা যেন না দেখা যায় সে গলাটাকে আরও উঠিয়ে দিয়েছে। এবারে এই ওঠানোটা কীরকম লাগছে, যে সে বাড়িতে 20-25খানা পলিটিক্যাল র্যালির ভিডিও দেখেছে। স্যার, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, কিছু মনে করবেন না। আমি কিন্তু যেটা মনে হচ্ছে সেটা বলছি, আপনাকে ছোট করার কোনো মানসিকতা আমার নেই। এই ইউটিউব থেকে যে আমার টাকা আসে তার থেকে অনেক বেশি আমি কামাই, তো আমার কোনো প্রয়োজন নেই আপনাকে ছোট করা। আমি জাস্ট বলছি, আমার ইচ্ছে হয়েছে আমি বলছি। আপনার যদি কিছু ইচ্ছে আমাকে নিয়ে বলা, আপনি ডেফিনেটলি বলতে পারেন, আমি চুপ করে সেটা শুনবো। আমি তাতে কোনো রিপ্লাইও দেবো না, কিছু না। সে চেঁচাচ্ছে পলিটিক্যাল র্যালির মতন, সে চেঁচাচ্ছে। সে বলছে রিভিউয়ার কে আছে তার আমার সামনে আসুক। আরে রিভিউয়ার, তাদের 25-30 হাজার ভিউ আসছে ম্যাক্সিমাম, যারা সব থেকে বড় রিভিউকে নিয়ে এত ভাবার আপনার যে কথাবার্তা, সেটা দেখে অদ্ভুতভাবে এটা স্পষ্ট যে আপনি তাদেরকে নিয়ে বড্ড ভাবছেন। একটা রাবণের মতন ছবি 3-4 লাখ মানুষ দেখবে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 8-9-10 কোটি মানে লোক থাকে, নন বেঙ্গলি বেঙ্গলিজ মিলিয়ে, সব মিলিয়ে। তো তার সেটাখানে 4-5 লাখ 6 লাখ লোক দেখবে, তার মধ্যে কোথায় 5,000 জন দেখছে, সেটা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? মানে এইটা কখন হয়, যখন আপনি ভাবছেন যে এই 5,000 জন হয়তো দেখতো, শুধুমাত্র তারাও দেখছে না এদের কথা শুনে। কেন? আপনার তো 4,95,000 জন পড়ে রয়েছে, তারা দেখলেও তো আপনার ছবিটা সুপার ডুপার হিট হবে। এখন কথা হচ্ছে এইটা একটা কথা, রিভিউয়াররা কিচ্ছু না। রিভিউয়াররা তো আপনাকে বলে দিচ্ছে যে কোনটা অডিয়েন্সের ভালো লাগছে, তা আপনারই সুবিধে, পরের ছবিতে আপনি ভালো করতে পারবেন। এটা একটা কথা। সেকেন্ড, এই যে আপনি চেঁচাচ্ছেন এইভাবে, পলিটিক্যাল র্যালির আইডিয়া এনফোর্সমেন্টের একটা ব্যাপার আসছে।
ডমিনেন্সের একটা ব্যাপার আসছে। থার্ড, এইভাবে শুধু টুথপেস্ট বিক্রি করা যায় আর ভোট আনা যায়, এইভাবে সিনেমা দেখানো যায় না, এইটুকু তো পাক্কা। আমি আজ অব্দি আমি নোল্যানকে চেঁচাতে দেখিনি, আমি সৃজিত মুখার্জিকেও চেঁচাতে দেখিনি, মানে আমি গরিবের নোল্যানকেও চেঁচাতে দেখিনি। সেও ভালো মুখে আস্তে ধীরে সুস্থে ভদ্রভাবে কথা বলে। এইটা হচ্ছে গিয়ে ডিরেক্টলি কন্ট্যাক্ট করুন। এই সমস্ত যে আপনি ডায়লগসগুলো ওখানে বসে দাঁড়িয়ে দিচ্ছেন, কাকে দিচ্ছে? যারা জিতের ডাই হার্ট ফ্যান্স, যারা রাবণ এমনি দেখতে যাবে, তাদের থেকে রিয়াকশন নিয়ে কি মানে লাভ? মানে যারা রাবণ দেখতে যাবে না তাদেরকে এই কথাগুলো বলে মানিয়ে দেখান। তখন যদি রিয়াকশনটা আনতে পারেন তখন আলাদা ব্যাপার। আর আপনি একটা কথা বললেন যে এই রাবণকে প্রত্যেক বছর পোড়ানো হয় তবুও রাবণ মরে না, এটা নাকি রামায়ণের ডায়লগ। আমি খুব একটা আধ্যাত্মিক, খুব একটা ধার্মিক মানুষ নই, আমি রামায়ণ বসে বসে পড়িনি। আমি টিভিতে দেখেছি, বাপ মায়ের মুখে শুনেছি, দাদুইদার মুখে শুনেছি, এই হয়েছে আমার শোনা। রামায়ণ আমি পড়িনি, যদিও আমার পড়াটা একটু নেশা রয়েছে। কিন্তু রামায়ণ একটু মানে একটু কনটেক্সটটা ভাবি, রাবণ কেন এটা বলবে? মানে রাবণকে মারা হচ্ছে, রাম মারছে, সেটাকে সেলিব্রেট করার জন্যে ইন অ্যান ইন্ডিয়ানাইজড ওয়ে আমরা সব কিছুকেই সেলিব্রেট করি। অসুরকেও সেলিব্রেট করি, রাবণকেও সেলিব্রেট করি। রাবণকে মারার পরে সেই মারাটাকে সেলিব্রেট করার জন্যে নিশ্চয়ই রাবণকে পোড়ানো হয়, সেটা একটা ফেস্টিভ্যাল হয়ে গেছে যে ইভল মরে যাচ্ছে। এইটা রাবণ কেন বলবে? আমি কনটেক্সটটাও, আপনি বলছেন রামায়ণ থেকে নিয়ে, এটা রাবণ কেন বলতে যাবে যে রাবণকে প্রত্যেক বছর পোড়ানো হয় তবুও মনে? এটা রামায়ণে থাকবেই কেন? মানে এ তো কোনো কনটেক্সচুয়াল রেফারেন্স নেই, রাবণ তো মরেই নি, প্রত্যেক বছর মরা মানে রাবণ বলবে? এইটা এটা আমি ঠিক বুঝলাম, ভুল হতে পারি, ডেফিনেটলি বলে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এটা আমার মাথায় ঢুকলো না। আর আপনি যদি ছবিটা নিয়ে কনফিডেন্ট হন, রাবণ দুরন্ত কাজ হয়েছে, কমার্শিয়াল ধাঁচে দুরন্ত কাজ হয়েছে। তার পোস্টার, তার গান, তার অ্যাকশন, তার কস্টিউম, তার মেকআপ সমস্ত দুরন্ত হয়েছে। আপনারা তো চেঁচানোর প্রয়োজন নেই, মানুষ যাবে হলে, আপনি একটু প্রেশারটা কম নিন। আমি বুঝতে পেরেছি আপনার একটাই কথা ওই পুরো ইভেন্টটায় ঠিক, যে একটা সিনেমা করতে প্রচুর খাটনি আছে, ডেফিনেটলি আছে, প্রচুর খাটনি আছে। একটা ছবি করতে, একটা গান লিখতে, একটা গল্প লিখতে প্রচুর খাটনি, বুকের দম লাগে, ওটা আপনার আছে, আমি সেটাকে কুর্নিশ জানাই। এরপরে চলে আসছি রাজাচন্দ্রে। আমি আরও আসবো পরের টপিকগুলোতে, একটু লম্বা ভিডিও হবে। রাজাচন্দ্র একটা ইন্টারভিউ দিয়েছে কিছুদিন আগে, যে কোনো একটা রিভিউয়ার, কোনো একটা ইউটিউবে তাকে বলেছে সে 100% রং, সে নাকি রাজাচন্দ্রকে পার্সোনাল অ্যাট্যাক করেছে। এখন এখানে না আমার একটা জিনিস বলার আছে, আমার কেমন লাগছে না বললে। সেটা হচ্ছে কি, আমি লাস্ট ছবি যেটা রাজাচন্দ্রের দেখেছি হলে গিয়ে, সেটা হচ্ছে কিডন্যাপ। আমি 2019 সালের কথা বলছি। কিডন্যাপ ছবিটা আমি লাস্ট গিয়ে রাজাচন্দ্রের হলে দেখি। এরপরে ম্যাজিক, রিসেন্ট কাটাকুটিটা আমার দেখা হয়নি। যাই হোক, কিডন্যাপটা আমি গেছি হলে। এবার কিডন্যাপটা হলে গিয়ে আমি বলেছি যে 100% ছবিটা ভুল, মানে সত্যিই ভুল। মানে আমি কেন বলবো, আপনার তো রাজাচন্দ্রর সাথে পার্সোনাল কোনো শত্রুতা নেই, মানুষটা ভালো বিয়ে খাওয়া করেছে, এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে, কিছু ছবি তার শুরুর দিকে আমারও পছন্দ হতো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার ছবি, তার ফিল্ম মেকিং, তার স্টোরি টেলিং সবটাই ভুল। মানে এটাতে কিছু লজ্জা পাওয়ার নেই। 100% যদি আপনাকে আমি ভুল বলি, হ্যাঁ ডেফিনেটলি আপনি কিছু জিনিস ডেফিনেটলি ঠিক করছেন, আপনি স্ক্রিন প্লেটা ঠিক ফরম্যাটে লিখছেন, আপনি ছবিটা ঠিক দিনে রিলিজ দিচ্ছেন, ছবিতে যে কমার্শিয়াল এলিমেন্টগুলো লাগে সেগুলো আপনি রাখছেন, কিন্তু আপনি এটা দেখছেন না শুধু রাখলে করলেই যদি হয়ে যেত তাহলে একটা মজদুর আর একটা ক্রাফটসম্যান আর্টিস্টের মধ্যে পার্থক্য কী থাকতো? মানে একটা মজদুর তো আমার মতো মানুষরা মজদুর, যারা দেখছে বলছে আমাদের তো কিছু নেই, আমরা তো কিছু বুঝি না, আমরা তো মূর্খ। কিন্তু এইটাও এম এন রাজ বলেছে যে ডিরেক্টর হতে যেও না, অভিনেতা হতে যেও না, অভিনেত্রী হতে যেও না। আরে দাদা, আমরা আর্জেন্টিনার ছবি দেখছি, আমরা ইটালির ছবি দেখছি, ফ্রেঞ্চ ছবি দেখছি, আমরা ইংলিশ ছবি তো দেখে দেখে পচে গেল, কোরিয়ান, চাইনিজ, জাপানিজ, আজ আর রিসেন্টলি এমন কি আমি তো ভুটানি ছবি দেখা শুরু করেছি, ভুটানি ছবি 15-16খানা আমার হয়ে গেল দেখা। তো এত বিরাট হিউজ স্প্যানিশ ছবি, মানে এত হিউজ একটা ছবি দেখছি, ইন্ডিয়ান ছবি তো দেখছি হামেশা, কানাডা,
উড়িয়া, তামিল, তেলেগু, মানে কি দেখ, মানে হিন্দি, বাংলা, তো দেখে পাঞ্জাবি, দেখেই তো যাচ্ছি, মারাঠি, সব রকমই তো ছবি দেখছি। মানে এবার যদি একটা অভিনেতা খারাপ অভিনয় করে তো সেটা তো আমাদের চোখে পড়বে। এই ইয়ার কি নাকি যে আপনি বলে দেবেন আমরা বিশ্বাস করে নেব, দেখে নেব, এগুলো কি ইয়ার, মানে যা বলবেন মেনে নিতে হবে। কিডন্যাপে কোনো মানে যে সিনের যে ফ্রেম, এক একটা ফ্রেমের তো একটা স্ট্রাকচার থাকে, মানে অনেকগুলো রুল অফ থার্ডস হয়, গোল্ডেন রুল হয়, মানে অনেকগুলো রুল থাকে। কোনো রুল কোনো সিনে, এক একটা সিনে ব্যালকনিতে দাঁড়িয়ে দেব কথা বলছে, সেখানটায় কোনো সিনের স্ট্রাকচার মানা নেই, ভেরি গুড, আপনি মানবেন না, আপনি রুলের অধীন। আপনি যেখানে পারছেন গান ঢোকাচ্ছেন, দেবের যে কমিক সিনগুলো রয়েছে সেখানে সেগুলো জমছে না। সিনেম্যাটোগ্রাফি কিছু আমরা বুঝতেই পারলাম না, সিনেম্যাটোগ্রাফি কী হলো, একটা ভিলেন এস্টাবলিশই হলো না। একটা ভিলেন তো তখন মোড়ে মজা আসবে যখন সেই এস্টাবলিশ হবে, ভিলেনটা এস্টাবলিশই হলো না, সে বাচ্চাদের গল্পের মতন লাস্টে গিয়ে আমি করেছি, মানে এটা তো এস্টাবলিশই হলো না। একমাত্র পুরো সিনেমাটায় দেবের অ্যাকশন ভালো, যখন সে ওই মেঘনাকে বাঁচাতে যায় অ্যাকশনটা ভালো, কিন্তু সেটা তো অ্যাকশন কোরিওগ্রাফার যে বডি বিল্ডিংয়ে সাহায্য করেছে, দেবের কৃতিত্ব। মানে বাকি আপনি কি করেছেন, মানে ফিজিক্স তো পুরো হয়ে গেছে ওই সিনেমাটাতে, মানে কি যে হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না। কমার্শিয়াল ছবি, কিন্তু সেটা তো এনজয়েবল হতে হবে, সেটা যদি ইরিটেটিং হয়ে যায় তখন কি জমবে। যাই হোক, এটা রাজচন্দ্রকে নিয়ে বললাম, আমি কিন্তু আপনাকেও টার্গেট করে কিছু কথা বলিনি, এটা আমি এজ এ দর্শক, আমি তো টাকাটা খরচা করেছি। আজ এরা রেস্তোরাঁয় গিয়ে যদি 500 টাকার খেতাম, যদি খারাপ লাগতো আমি তো 4টে গালাগালি শুনিয়ে আসতাম। আপনার পেছনে এই 500 টাকা দিয়েছি, তো আমার তো কিছু বলার অধিকার রয়েছে। আমি সত্যি 500 টাকার টিকিট কেটেই দেখেছিলাম, কারণ সেদিনকে শেষ থেকে শুরু কিডন্যাপ একই হলে দেখতে হতো, অত দৌড়দৌড়ি করতে পারবো না, আমি সেখানে 500 টাকার টিকিট দিয়ে দেখেছিলাম, আমার তো কিছু বলার অধিকার আছে। যাই হোক, এমএন রাজ গেল, রাজাচন্দ্র গেল। এবারে না একটা প্রচলিত কথা, বহু বছর কত যে সিনেমা নিয়ে শুনলাম, যখন চ্যাম্প বেরোলো তখন একটা শুরু হলো যে এটা হিন্দিতে রিমেক হবে, দেব বলছে। কবির বেরোলো, দেব বললো অনিরুদ্ধ রয় চৌধুরী নাকি বলেছে এটা হিন্দি রিমেক্স রাইটস কিনে সে হিন্দিতে বানাবে, ভেরি গুড। তারপরে বোধহয় এলো যখন টনিক এলো, টনিকের সময় নাকি অন্য কোনো ভাষার ডিরেক্টর আর রাইটার তারা এসেছিলো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অফিসে, তারা দেখে গেছে, রাইট কিনে নিয়ে নাকি গেছে। এবার সেটা তো কোনো অ্যানাউন্সমেন্ট নেই, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, যাই না কী হলো। এখন আবার উঠতি খবর এসছে রাবণ নাকি, এর মধ্যে আগে একটা খবর ছিল ভিঞ্চিদা নাকি রিমেক হচ্ছে, বেলা শেষেও নাকি রিমেক হচ্ছে, প্রাক্তন তো হয়েছে কিন্তু ওগুলোও নাকি হচ্ছিল, রাবণের নাকি রিমেক হবে, এইগুলোতে না ভরসা উঠে গেছে। একটা ছবি রিলিজ পেল না, তখন তো রাইট কিনবে যখন ছবিটা বাকি ভাষার ডিরেক্টররা প্রডিউসাররা দেখবে। ছবিটা কি তার জিতের অফিসে এসে মানুষজন দেখে যাচ্ছে, ছবিটার হয়তো এখনও এডিটিংয়ের কাজ বাকি রয়ে গেছে, কারণ এমন ডিরেক্টর বা এমন সমস্ত, কারণ কিশমিশের কাজও চলছিল, আমি ইন্টারভিউ দেখছিলাম কিছুদিন আগে একটা, সেখানে কিশমিশের কাজও এখনও এডিটিং রুমে চলছিল কিছু ছোটোখাটো জায়গায়। তো রাবণের কাজ একদম টু দ্য পয়েন্ট শেষ হয়ে গেছে, আমি এটা বিশ্বাস করি না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে ছবিটা তো বেরোতে হবে, জিতের অফিসে এসে ওরা দেখে রেখে যাচ্ছে যে আপনার ছবি কী বানিয়ে দিয়েছে আমি অফিসে এসে দেখবো, এইরকম তো মানে এমন চনমনেও করে দেয়নি ট্রেলার, গান, এইসব কিছু ঠিক আছে ভালো, খুব ভালো, কিন্তু এবার চনমনে করে দেয়নি যে অফিসে এসে অন্য ভাষার ডিরেক্টর, রাইটার, অ্যাক্টররা দেখে যাবে। সিনেমাটা তো বেরোতে হবে, আর রাইট তখনই কেনা হয় যখন সেই সিনেমাটা অ্যাটলিস্ট একটা মার্কেট কনকার করবে। কোনো আনসাকসেসফুল ছবির রাইট কিনে তো আরেকটা ডিরেক্টর আর একটা প্রডিউসার নিজের মারাবে না, সে তো দেখবে একটা মার্কেটে সেটা চলেছে, একটা মার্কেটে সেটার একটা একটা কি বলবো, একটা ইমেজ বিল্ড হয়েছে, সত্যি সেটা মানুষকে কনভিন্স করতে পেরেছে, ক্যারেক্টারটা ভালো, স্টোরি লাইন ভালো, সব ঠিক আছে, তখন তো সে গিয়ে রাইট কেনে। আর এই যে একটা সিনেমা বেরোনোর আগেই একটা ছড়ানো যে আমাদের রাইট হিন্দি ছবি কিনেছে, আমাদের রাইট উড়িয়া ছবি কিনেছে, আমাদের রাইট মারাঠি, তামিল ছবি কিনেছে, এইটা না মোর দ্য প্রমোশনাল স্ট্র্যাটেজি। কারণ আমরা আজও ভাবি যে তারা ইন্ডিয়ান ফিল্ম হওয়া সত্ত্বেও মারাঠি, তামিল, হিন্দি, উড়িয়া এরা আমাদের থেকে বড়। এই যে যেদিন আমরা ভাবছি না এরা আমাদের থেকে বড়, সেদিনই আমরা এদের নাম করে নিজেদের সিনেমাটাকে প্রমোট করতে চাইছি। আর এইরকমই রিউমার্স ছড়ায়, এতে কি বোঝায় যে টলিউড ওদের থেকে ছোট। কেন ভাই, আমরাও তো ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি, আমরা বাংলা ভাষায় বানাই কিন্তু আমরা ইন্ডিয়ান ফিল্ম বানাই, এইভাবে এইগুলোর কোনো মানে হয় না।
অফিসিয়াল কোনোটা অ্যানাউন্সমেন্ট আসে না, তো এই সমস্ত নিউজ থেকে আমার ভরসা অ্যাটলিস্ট পুরোপুরি উঠে গেছে। এবারে অনেকে ভাববে আমি একটা পার্টিকুলার ইউটিউবারের থেকে শুনে বলছি, তো আমি তার না প্রশংসায় কটা কথা বলতে চাই। প্রত্যেক দিন যে সে 3-4টে করে ভিডিও করছে তার একটা দাম আছে, তার একটা খাটনি আছে, সেই খাটনিটাকে দয়া করে অ্যাটলিস্ট অপমান করবেন না। রিউমার্স যদি কেউ বলে সে দোষী না। আমি তো নিজের পার্সপেক্টিভ বলছি, আমি নিজের পয়েন্ট অফ ভিউ বলছি, কিন্তু সে যে কাজটা করে, এই যে সঙ্গে সঙ্গে নিউজ দেওয়া, সঙ্গে সঙ্গে একটা রিউমারটাকেও প্রমোট করা, সেটাও তো আমাদের ইন্ডাস্ট্রিকে প্রমোটই করছে একটাভাবে, তো সেটা ভালো, মানে সে ভালো কাজ করছে। একজনের এটা দরকার, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিটা দরকার হয় যে একজন যে অ্যাটলিস্ট রিউমারটাও সামনে আনবে। জানলাম সেটা রিউমার, কিন্তু তবু তো সামনে এলো, একটা আশা তো জাগলো যে এটা সত্যি হতেও পারে। একটা নিউজ অ্যাট দ্য আর্লিয়েস্ট পসিবল টাইম সে আমাদেরকে ডেলিভার করছে, সেটাও তো একটা দাম আছে, সেটা তো একটা খাটনি। আজকে তার 19-20 হাজার সাবস্ক্রাইবার হয়েছে, সেটাতে তো কেউ তাকে সাহায্য করেনি, সে তো একা এই মোবাইলের সামনে বসে বলে গেছে। কতজন তো বলছে, কারোর তো 20 হাজার সাবস্ক্রাইবার হয়নি, তার হয়েছে, তো সেটাকে একটু দাম দিন। হ্যাঁ, খিস্তি করবেন আপনারা, জানি আমাকে করে যান, তো আমার ভিডিও দেখে ওকে খিস্তি করার কোনো মানে হয় না। সে ভালো কাজ করছে, আমি তাকে বলবো এগিয়ে যেতে। যাই হোক, আজকে এই অবধি, টাটা।